আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আজকে রুটিন অনুযায়ী 1টা থেকে রসায়ন ক্লাস হওয়ার কথা, যে ক্লাসে আমি তোমাদের সঙ্গে থাকব। তো আমাদের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তোমরা জানো যে 5 তারিখ থেকে পরীক্ষা হয়েছে, আইসিটি পরীক্ষা হয়ে গেছে। তো পরীক্ষাতে তোমরা সবাই আশা করি ভালো করছো। ওয়ালাইকুম আসসালাম, এম সোহেল। তোমরা যারা আসছো বা ক্লাসে যোগদান করছো, তারা অবশ্যই তোমাদের রোল নাম্বারটা কমেন্ট সেকশনে দিয়ে দিবে অ্যাটেন্ডেন্স হিসেবে, ঠিক আছে? ও, রাতুল, ওকে, গুড। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবার সালামের উত্তর নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম যারা যুক্ত হচ্ছ। তো এই পরিস্থিতিতেও আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম এখনও চালু আছে। হ্যাঁ, দেশের পরিস্থিতি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো অবস্থা নেই, যার জন্যে আমাদের কলেজে তোমাদের সঙ্গে দেখা হওয়া এই বিষয়টা হয়ে উঠছে না। দেখা হলে অনেক কথা হয়, অনেক মনের ভাষা আদান প্রদান করা যায়, তাই না? স্টুডেন্টদের সঙ্গে টিচারদের একটা কমিউনিকেশন হয়, যার সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে টিচারদের একটা ভালো সম্পর্ক গড়ায়। কিন্তু তোমাদের ভাগ্যটা এরকম, মাত্র সময় পেলে খুবই অল্প, তাই না? টিচারদের সঙ্গে তোমাদের ওইরকম একটা কমিউনিকেশন হলো না। হ্যাঁ, তোমাদের কলেজ লাইফটা যেভাবে এনজয় করার তোমাদের একটা চিন্তা ভাবনা ছিল, বা ক্লাস করার একটা চিন্তা ভাবনা ছিল, এটা হয়ে ওঠেনি ওইরকমভাবে, তাই না? তো যাই হোক, আমরা এইভাবেই তোমাদের ক্লাস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। বাকিটুকু আল্লাহর ইচ্ছা, যে কবে আমাদের কলেজ খুলবে, আমরা তোমাদের সঙ্গে দেখা করব, তোমাদের সঙ্গে ক্লাস করব। তোমাদের সঙ্গে মনে হয় তেমন একটা ক্লাস হয়ে উঠবে না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। সোহেল কমেন্ট করেছো এক্সামের টপিক আবার করার জন্য বলা হচ্ছে, কিন্তু এক্সামের বিষয়গুলো নিয়ে এখন আলোচনা না করে তোমরা তোমরা পড়তে থাকো, এক্সামের বিষয়গুলো পড়তে থাকো। তাহলে এক্সামের আগে আগে যে ক্লাস থাকবে, দেখা যায় ওই ক্লাসে হয়তো আমরা এক্সাম বিষয়ে, পরীক্ষার প্রশ্ন বিষয়ে কিছু আলোচনা হতে পারে, হয়তো না হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, চেষ্টা করব তোমাদের কিছুটা রিভিউ করার জন্য, জারণ বিজারণ এবং পরিমাণগত রসায়ন অধ্যায়ের যে জারণ বিজারণ টাইট্রেশন ভিত্তিক গণনা জায়গাটুকু রয়েছে, এটা একটু রিভিউ করার জন্যে, তাই না? কারণ আমাদের মাঝখানে একটা নতুন অধ্যায় ঢুকে গেছে, অধ্যায়টা প্রায় শেষও হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা অধ্যায়ের শেষ অংশটুকু শেষ করে দেব। আমাদের অধ্যায় মোটামুটি শেষ, শুধুমাত্র কিছু কিউরিসিটি বিষয়ক প্রশ্ন রয়েছে ফুয়েল সেল থেকে, এবং আমরা আজকে বোর্ড প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? তো আমরা ক্লাসের বাকি অংশটুকু খাতায় করব। আমি ইতিমধ্যেই খাতাটা একটু সেট আপ করে নিই। হ্যাঁ, ক্যামেরাটাকে সেট আপ করে নিচ্ছি। গতদিন তোমাদের কমেন্ট আমি দেখতে পারিনি, অনেকে হয়তো অনেক প্রয়োজনীয় বিষয়ে কমেন্ট করেছিলে, বা না, তেমন কোনো প্রয়োজনীয় বিষয় ছিল না। যাই হোক, আজকে কমেন্টগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা রেডি হয়নি বেশি ভালো করে। হুম, ওকে। আমরা গত ক্লাসে যে পর্যন্ত আলোচনা করেছিলাম, আমাদের লিথিয়াম ব্যাটারি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি দুইটা নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, এর মধ্যে বলেছিলাম লিথিয়াম ব্যাটারি যেটা শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি, এটা কিন্তু প্রাইমারি
ব্যাটারি, হ্যাঁ, প্রাইমারি সেল। আর সেকেন্ডারি সেল কোনগুলোকে আমরা বলি? সেকেন্ডারি কোষ, তড়িৎ উৎপাদী কোষ আমরা কোন কোষগুলোকে বলি? এগুলো হচ্ছে যেগুলো রিচার্জ করা যায় তাদেরকে বলি আমরা সেকেন্ডারি তড়িৎ রাসায়নিক কোষ, তাই না? তো লিথিয়াম আয়ন ব্যাটারি ছিল হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে সেকেন্ডারি পর্যায়ে পড়ে। আরেকটা সেকেন্ডারি তড়িৎ রাসায়নিক কোষের নাম তোমরা কমেন্টে জানাবে, যারা উপস্থিত আছো ক্লাস করতে, তোমরা কমেন্টে জানাও যে সেকেন্ডারি তড়িৎ রাসায়নিক কোষ এই লিথিয়াম আয়ন ব্যাটারি ছাড়া, এলআইবি ছাড়া অন্য কোনো তড়িৎ উৎপাদী কোষ রয়েছে কিনা যেটা সেকেন্ডারি। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে যাওয়া, আমি সামনের দিকে একটু আগাই, গত ক্লাসটা রিভিউ করছি। হ্যাঁ, তো এখানে ক্যাথোড হিসেবে আমরা ব্যবহার করেছি, অ্যানোড হিসেবে আমরা লিথিয়াম ব্যবহার করতাম, এবং ক্যাথোড হিসেবে আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করতাম, অথবা সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহার করতাম, SVO। এটা কিন্তু বলেছিলাম একটা জ্ঞানমূলক প্রশ্ন অথবা MCQ এর জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে গিয়ে আমরা লিথিয়াম ব্যাটারিতে, লিথিয়াম আয়ন ব্যাটারিতে কি ব্যবহার করতাম? অ্যানোড হিসেবে গ্রাফাইট যুক্ত লিথিয়াম, লিথিয়ামের চারপাশে গ্রাফাইট থাকবে, দুই পাশে শীট আকারে গ্রাফাইট থাকবে। আর ইলেকট্রোলাইট হিসেবে আমরা ব্যবহার করেছি ডাইমিথাইল কার্বনেট অথবা ইথাইল মিথাইল কার্বনেট, অথবা এটা হতে পারে লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট। ঠিক আছে, আর ক্যাথোড হিসেবে আমরা মেটাল লিথিয়াম অক্সাইড ব্যবহার করেছি, মেটাল যুক্ত করা, যেমন লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম ফসফেট, আয়রন ফসফেট। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন করেছি, যারা ক্লাসে উপস্থিত আছো তাদেরকে কিন্তু একটা প্রশ্ন করেছি, তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে সেকেন্ডারি একটা তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণ দেবে যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি ছাড়া। ওকে, আমি তোমাদের কমেন্টের আশা করতেছি, তোমরা সবাই কমেন্ট করবে যারা উপস্থিত আছো। হ্যাঁ, MCQ এটা অথবা জ্ঞানমূলক প্রশ্ন। আচ্ছা, তারপরে আমরা পড়েছি হচ্ছে গিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড এবং ক্যাথোড কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এরকম একটা লিথিয়াম আয়ন ব্যাটারির আমরা ইন্টারনাল স্ট্রাকচার দেখেছি, যেখানে লিথিয়াম থাকে, এখানে কিন্তু লিথিয়াম এই পাশে রয়েছে, এই আয়নের সলিউশনে চলে গেছে, আর এখানে আবার জমা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ও এইখানে ভোল্ট মিলি ভোল্ট অ্যাম্পিয়ার হবে, হ্যাঁ, MVA। যাই হোক, ওইখানে একটুখানি গণনা করতে গিয়ে আমি একটুখানি ঝামেলা করেছিলাম। ঝামেলা বলতে 12 ভোল্টের যে ব্যাটারিগুলো থাকে এগুলো 200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার থাকে না, 200 অ্যাম্পিয়ার আওয়ার থাকে। হ্যাঁ, আচ্ছা, ফুয়েল সেল আমরা শুরু করেছিলাম। কমেন্টে কি এসেছে? না, এখনো কেউ কমেন্ট করলে না। তাহলে কি তোমরা জানো না সেকেন্ডারি একটা তড়িৎ রাসায়নিক কোষ যেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি ছাড়া? আমরা এই লেড অ্যাসিড ব্যাটারি যেটা পড়েছিলাম, লেড অ্যাসিড ব্যাটারি, এটা কি ছিল? এটাকে রিচার্জ করা যেত? হ্যাঁ, রিচার্জ করা যেত, তাই না? এটা ডিসচার্জ কালে কার্যপ্রণালী লিখেছিলাম, এরপর হচ্ছে গিয়ে রিচার্জ কালে কার্যপ্রণালী আমি লিখেছিলাম আগের ক্লাসে। ওই অনুসারে যেহেতু এটা রিচার্জ করা যায়, তাহলে আমাদের এই লেড অ্যাসিড ব্যাটারি, হ্যাঁ, এটা হবে হচ্ছে সেকেন্ডারি তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি তড়িৎ রাসায়নিক কোষ আমরা কি কি পেলাম? লেড অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এছাড়া আরও রয়েছে রিচার্জেবল ব্যাটারি। তোমরা বাজারে গেলে দেখতে পারবে বাজারে অনেকগুলো ব্যাটারি রয়েছে, যেমন নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি। এটা হচ্ছে 1.2 ভোল্টের। হ্যাঁ, তারপর হচ্ছে নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি, এটা 1.2 ভোল্টের। ঠিক আছে, এরকম অ্যাভেলেবল অনেক ব্যাটারি রয়েছে যেগুলো রিচার্জ করা যায়। এগুলো কিন্তু সেকেন্ডারি তড়িৎ রাসায়নিক কোষ, হ্যাঁ, গৌণ সঞ্চয়ী কোষ। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ফুয়েল সেলের মধ্যে
আমরা হচ্ছে গিয়ে হাইড্রোজেন অথবা মিথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে পারি বা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এটাই হচ্ছে ফুয়েল সেল। ফুয়েল সেলের মধ্যে আমরা এই হাইড্রোজেন ফুয়েলটাকে সরবরাহ করতে পারি। হাইড্রোজেন ফুয়েল সরবরাহ করার জন্য আমরা হাইড্রোকার্বন রিফর্মিং বিক্রিয়ার মাধ্যমে আমরা হাইড্রোজেনকে উৎপাদন করতে পারি। এখন আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে হাইড্রোজেন গ্যাস পাবো হাইড্রোকার্বন থেকে, এবং একটা টিপিক্যাল প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল সম্পর্কে আমি এইখানে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। কি বললাম? প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন PEM ফুয়েল সেল FC। হ্যাঁ, ফুয়েল সেলের প্রকারভেদ তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমরা হয়তো পড়েছো ফুয়েল সেলের শ্রেণী বিভাগের মধ্যে ফুয়েল সেল হচ্ছে গিয়ে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, যেটাকে আমরা সরাসরি ফুয়েল সেল হিসেবে জানি, হাইড্রোজেন ফুয়েল সেল হিসেবে। এরপর রয়েছে মিথানল অক্সিজেন ফুয়েল সেল রয়েছে। হ্যাঁ, এই দুইটো। তারপরে আমরা যদি আরও চিন্তা করি অ্যালকালি ফুয়েল সেল, অ্যালকালাইন ফুয়েল সেল বা অ্যালকালি ফুয়েল সেল। তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড। আমি ফুয়েল সেলগুলোর নাম একটু লিখে দিচ্ছি। আমি প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল, আজকে হচ্ছে গিয়ে লেকচার 23। আমাদের আগের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। না, আমরা নতুন পেজেই যাই। এখানে না, শ্রেণী বিভাগটা লিখে ফেলি। আমি শুধু নামগুলোর নামের সংক্ষিপ্ত প্রকাশ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল FC ফুয়েল সেল সব জায়গার জন্য প্রযোজ্য। 2 নাম্বার হচ্ছে গিয়ে আমরা বলবো অ্যালকালি ফুয়েল সেল AFC, অ্যালকালি ফুয়েল সেল। অ্যালকালি মানে হচ্ছে ক্ষার, হ্যাঁ, ক্ষারযুক্ত ফুয়েল সেল। তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, এগুলোর অ্যাব্রিভিয়েশন তোমরা জানবে। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে গিয়ে মল্টেন কার্বনেট, গলিত কার্বনেট CO3 যেটা আছে, মল্টেন কার্বনেট ফুয়েল সেল। মল্টেন কার্বনেট ফুয়েল সেল এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, অ্যালকালি ফুয়েল সেল, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। ওকে, 5 নম্বরে আমরা যাই সলিড অক্সাইড ফুয়েল সেল। ঠিক আছে, এইগুলো গেল। আরও একটা রয়েছে, আমরা যদি লিখি এটা হচ্ছে ডিরেক্ট মিথানল ফুয়েল সেল। ঠিক আছে, এই অ্যাব্রিভিয়েশনগুলো জানা থাকতে হবে তোমাদের। এগুলো অ্যাব্রিভিয়েশনগুলো জানবে। ঠিক আছে, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, অ্যালকালি ফুয়েল সেল, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, মল্টেন কার্বনেট ফুয়েল সেল, সলিড অক্সাইড ফুয়েল সেল, ডিরেক্ট মিথানল ফুয়েল সেল। তো আমরা গত দিন দেখেছিলাম হচ্ছে গিয়ে কি ফুয়েল সেল দেখেছিলাম? প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল দেখেছিলাম। এখানে মেমব্রেন এই লিখেছিলাম আমি, কিন্তু হ্যাঁ মেমব্রেন ছিল। তাহলে আজকে আমরা আরেকটা ফুয়েল সেলের কার্যক্রম অল্প একটু না, আমরা ফুয়েল সেলের কার্যক্রম দেখব না, কিন্তু মিথানল ফুয়েল সেল যেটা রয়েছে DM ডিরেক্ট মিথানল ফুয়েল সেল, খাতা সম্পূর্ণটা জায়গা মতো রয়েছে। ওকে, ডিরেক্ট ফুয়েল সেল DMFC। এই ডিরেক্ট মিথানল ফুয়েল সেলটা থেকে আমরা শুধুমাত্র দেখব আমরা মিথানল কিভাবে প্রস্তুত করতে পারি, এবং এই মিথানলকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের অ্যানোডে এবং ক্যাথোডে কী ধরনের রিয়াকশন ঘটে। ঠিক আছে, তাহলে মিথানল আমরা কিভাবে পাবো?
আমাদের এই ফুয়েল সেলের জন্য যে মূল ফুয়েলটা রয়েছে মিথানল, এই মিথানল উৎপন্ন করা অনেকটা সহজ, হ্যাঁ, তেমন বেশি ঝামেলা নেই। এটাতে আমরা কয়লা ব্যবহার করতে পারি, হ্যাঁ, বা কোক, যেটা কোকের উপর দিয়ে আমরা স্টিম, এই যে কোক রয়েছে কোকের উপর দিয়ে আমরা স্টিম চালনা করব H2O। এটা কোক তাপমাত্রা হবে অবশ্যই একটু হাই টেম্পারেচার, 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যদি এর উপর দিয়ে প্রবাহিত করি, তাহলে তৈরি হবে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস H2। হ্যাঁ, এই অংশটুকু কিন্তু আমাদের পরিচিত রয়েছে, হ্যাঁ, প্রডিউসার গ্যাস, সরি সিনথেটিক গ্যাস, সিন গ্যাস যেটা, ওইটার মতোই। তারপর আমাদের যে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হলো, এটার সঙ্গে আমরা ব্র্যাকেটে দিচ্ছি, মানে এখানে যা তৈরি হয়েছে এটাই আরও আমরা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত করব। হাইড্রোজেনের সঙ্গে যুক্ত করলে আমাদের যে জিনিসটা তৈরি হবে এটা হচ্ছে মিথানল। বুঝছি, এখানে আমাদের কিছু প্রভাবক ব্যবহার করতে হয়, জিঙ্ক অক্সাইড ব্যবহার করব এবং ক্রোমিয়াম অক্সাইড Cr2O3 ব্যবহার করব। তাপমাত্রাটা একটু কম থাকবে কিন্তু চাপের বেশি প্রয়োজন পড়বে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 200 ATM চাপ লাগবে। কারণ এখানে দেখো যে উৎপাদগুলো উৎপন্ন হয়েছে, হ্যাঁ, এটাও একটা গ্যাস, এটাও একটা গ্যাস, আমি দিচ্ছি গ্যাস, হ্যাঁ, তাই না? তাহলে সবগুলো গ্যাসকে অনেক চাপে যদি আমরা যুক্ত না করি, তাহলে একটা আরেকটার সঙ্গে সংঘর্ষ জড়াবে না, সংঘর্ষে না জড়ালে এখানে বিক্রিয়া সম্পন্ন হবে না। আছে, তাহলে আমাদের মিথানল তৈরি হয়ে গেল। এই মিথানলটাকে যখন আমরা, মিথানল আমাদের মূল ফুয়েল, হ্যাঁ, ফুয়েলের মধ্যে তাহলে আমাদের অ্যানোডে কি কাজ করবে? অ্যানোডে আমাদের এই মিথানলটা ভাঙবে। আচ্ছা, আমাদের ফুয়েল সেলের যে মূল মেকানিজমটা কি ধরনের? এখান থেকে হাইড্রোজেন বের হবে, তাই না? আমরা যে ফুয়েলটা বের করি, ফুয়েল ব্যবহার করেছি আগের দিন, আমরা যে হাইড্রোজেন, সরাসরি হাইড্রোজেন ব্যবহার করেছি, এখান থেকে কি প্রোটন তৈরি হয়েছে, তাই তো? তাহলে আমাদের সবগুলো ফুয়েল সেলের মূল মেকানিজমের মধ্যে এই অংশটা থাকবে সাধারণত, দুই একটা ব্যতিক্রম রয়েছে। তাহলে এখানে প্রোটন তৈরি হবে। তাহলে আমাদের এখানে মিথানল রয়েছে, এই মিথানলটা পানির উপস্থিতিতে, আমরা শুধু পিওর মিথানল তো ব্যবহার করতে পারি না, কারণ এখানে পানি থাকবে, হ্যাঁ। এই মিথানল পানির উপস্থিতিতে ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, প্লাস প্রোটন তৈরি করবে এবং ইলেকট্রন তৈরি হবে। ঠিক আছে, আমাদের এখানে কার্বন, মিথানল পানির উপস্থিতিতে প্রভাব থাকবে, আমাদের যে সিস্টেমটা থাকবে, সিস্টেমটার কারণে এটা ভেঙে যাবে, এই প্রোটনগুলো এখান থেকে প্রোটন তৈরি করবে। তাহলে আমাদের এখানে কতগুলো প্রোটন তৈরি হবে এটা আমরা পরবর্তী অংশ যেটা আছে এটার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। আমাদের অক্সিজেন লাগবে, দেখো 1 মোল কার্বন ডাই অক্সাইড আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের সবগুলো 1 মোল থাকে, তাহলে হাইড্রোজেন হয়েছে 4 2 6টা, তাহলে 6টা প্রোটন তৈরি হবে, 6টা ইলেকট্রন তৈরি, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এবং অক্সিজেন রয়েছে, এই অক্সিজেনের সঙ্গে তাহলে এই প্রোটনগুলো বিক্রিয়া করবে এবং ইলেকট্রনগুলো বিক্রিয়া করবে, তার দিয়ে এই প্রান্ত থেকে এই প্রান্ত আসবে, আসার মাধ্যমে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? প্রোটন আর অক্সিজেন, ইলেকট্রন সব কিছু মিলে তৈরি হয় পানি। তাহলে এখানে আমার উৎপন্ন হয়েছিল 6টা প্রোটন 6টা ইলেকট্রন, তাহলে অক্সিজেন লাগবে, পানি তৈরি হবে 3 অণু, তাই না? অক্সিজেন লাগবে 3টা, তাহলে 3/2 সংখ্যক পানির অক্সিজেন ব্যবহার হবে। তাহলে এই হচ্ছে গিয়ে অ্যানোড এবং ক্যাথোড রিঅ্যাকশন। আমরা যদি 2 দিয়ে গুণ করে লিখি তাহলে আমাদের ফ্র্যাকশনটা থাকছে না, তাহলে আমরা লিখি 2
CH3OH প্লাস মোট পানি কয়টা থাকছে, এখানে রয়েছে একটা, এখানে আমাদের 3টা পানি উৎপন্ন হয়েছে, তাহলে 2টা পানি ব্যবহার চলে যাবে, 2টো পানি তৈরি থাকবে, তাহলে পানি বাদ, এখানে প্রোটন তো চলে যাবে, ইলেকট্রনও চলে যাবে, অক্সিজেন লাগবে। অক্সিজেন হচ্ছে 3/2 মোল অক্সিজেন, এর সঙ্গে বিক্রিয়া করে আমাদের তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 1 অণু আর 2 অণু। এই আমাদের মোট কোষ বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোড। হ্যাঁ, তাহলে এবং আমাদের অ্যানোড এবং ক্যাথোডে যে বিক্রিয়াগুলো ঘটছে এর মাধ্যমে ডিরেক্ট মিথানল ফুয়েল সেলের কার্যকারিতা বা কিভাবে কাজ করে এটা যদি আমাদের জানতে চাওয়া হয়, তখন আমরা এই অংশটুকু ব্যবহার করব। ওকে, এখন আমাদের যে এই ফুয়েল সেলটা রয়েছে, ফুয়েল সেলের মধ্যে থেকে আমরা কেমন পরিমাণে বিদ্যুৎ পাবো? গতদিন আমি বলেছিলাম যে এখানে ই প্রমাণ অবস্থায় ই সেল এর বিভব কত আছে? ই সেলের বিভব হচ্ছে 1.23 ভোল্ট। হাইড্রোজেন ফুয়েল সেল থেকে আমরা এই অংশটুকু পাই, তাই না? প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল অথবা শুধুমাত্র হাইড্রোজেন ফুয়েল সেল যেটা রয়েছে, এখান থেকে আমরা এই পরিমাণ বিদ্যুৎ পাই। এখন আমাদের একটা গাণিতিক সমস্যা আমরা একটু লক্ষ্য করব, আসলে আমাদের বিদ্যুতের পরিমাণটা কেমন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন লিখি, এই প্রশ্নগুলো একটুখানি বড় হয়ে যায়। এক্সারসাইজ, হ্যাঁ, এক্সারসাইজের প্রশ্নটা হচ্ছে কোনো H2 জ্বালানিযুক্ত ফুয়েল সেলে আমরা 15 মিনিট ধরে 65 লিটার হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করব। করা হলে তড়িৎ প্রবাহের গড় মান কত হবে? কোনো হাইড্রোজেন জ্বালানিযুক্ত ফুয়েল সেলে যদি আমরা 15 মিনিট ধরে 65 লিটার হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করি, তাহলে তড়িৎ প্রবাহের গড় মান কত হবে এটা আমরা বের করব। তড়িৎ প্রবাহের গড় মান হচ্ছে I, হ্যাঁ, প্রবাহ মাত্রা যেটা, এটা নির্ণয় করব। তাহলে আমাদের চিন্তা হচ্ছে I বের করা। I কি ফর্মুলা রয়েছে? Q সমান IT আমাদের জানা রয়েছে, তাহলে I ইকুয়াল Q/T। তাহলে আমাদের Q বের করতে হবে, তাই না? T তো বলাই আছে 15 মিনিট, তাহলে কত সেকেন্ড বের করা যাচ্ছে? আচ্ছা, আমি একটু কমেন্টগুলো এক নজর দেখে আসি। ওকে, তেমন কোনো প্রশ্ন নেই। তাহলে I বের করতে গেলে আমাদের কিউ প্রয়োজন। কিউ মানে হচ্ছে চার্জের পরিমাণ, কতটুকু চার্জ এখান থেকে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, মানে কত ইলেকট্রন প্রবাহিত হয়েছে তাই হিসাব করব। হ্যাঁ, এটা আমি শর্ট করে এখানে করে ফেললাম যে আমার অঙ্কটা কিভাবে আগাবো। তাহলে আমাদের যখন
অ্যানোডে কি ধরনের রিয়াকশন ঘটে আমরা জানি, হাইড্রোজেন থেকে H+ তৈরি হয় আর ইলেকট্রন তৈরি হয়, আর এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন ইলেকট্রন মিলে H2O তৈরি করে। তাহলে 1 মোল অক্সিজেনের জন্য আমাদের প্রোটন দরকার 4টা ইলেকট্রন দরকার, ওই হিসেবে এখানে 4টা ইলেকট্রন 4টা প্রোটন তৈরি করতে 2টা হাইড্রোজেন লাগে। ঠিক আছে, তাহলে আমার 2 মোল হাইড্রোজেন থেকে আমি 4টি ইলেকট্রন পাই, মানে 4 মোল ইলেকট্রন পাই, সরি 2 মোল হাইড্রোজেন গ্যাস থেকে 4 মোল ইলেকট্রন পাই। তাহলে 2 মোল বা এসটিপিতে, আমাদের প্রশ্নটাও এসটিপিতে, হ্যাঁ 2 মোল সমান কত লিটার? 22 দুগুণে 44, 44.8 লিটার H2 গ্যাস হতে পাওয়া যায় কতটুকু ইলেকট্রন পাওয়া যায়? 4 মোল ইলেকট্রন, তাই না? তাহলে আমরা কোলম্বে নিয়ে আসি, কারণ আমাদের কিউ যেহেতু কোলম্বে, 4 × 96500 কোলম্ব বিদ্যুৎ পাওয়া যায়। সুতরাং তাহলে আমাদের 65 লিটার গ্যাস থেকে কতটুকু পাওয়া যাবে? 65 লিটার গ্যাস থেকে পাওয়া যাবে হচ্ছে গিয়ে 44.8 × 65। তাহলে চার্জের পরিমাণটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কিভাবে করলাম? আমরা কিন্তু সমীকরণ থেকে এসেছি। এখানে বলা আছে যে আমরা অ্যানোডের যে বিক্রিয়াটা দেখলাম, ক্যাথোড এবং অ্যানোড দুইটা মিলে খুঁজে পেলাম যে 2 মোল হাইড্রোজেন গ্যাস 1 মোল অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে এখানে আমাদের 2 মোল পানি তৈরি করে। তাহলে বিক্রিয়ার জন্য আমাদের থেকে আমরা 4 মোল ইলেকট্রন পাই। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ আমাদের জানা আছে, 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাড। তাহলে 2 মোল হাইড্রোজেন গ্যাস থেকে পাওয়া যাবে কত কুলম্ব চার্জ? 4 ফ্যারাড চার্জ, বা 4 × 96500 কুলম্ব। তাহলে 65 লিটার হাইড্রোজেন গ্যাস থেকে পাওয়া যাবে 65 × 4 × 96500 কুলম্ব ডিভাইড বাই 44.8 লিটার, ঐকিক নিয়ম। হ্যাঁ, তাহলে এই অংশটুকু আমরা সমাধান করলে আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহার করলে কত আসে? 65 × 4 × 96500 divided by 44.8। হ্যাঁ, তাহলে আমাদের যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটার মান হচ্ছে 5600, এটা দশমিক না, 560044.64 কুলম্ব। এত কুলম্ব বিদ্যুৎ পাওয়া যায় কতটুকু থেকে? 65 লিটার হাইড্রোজেন গ্যাস থেকে। তাহলে I সমান Q/T, এখানে আমি বসিয়ে দেই। কিউ এর মান হচ্ছে 560044.64 ডিভাইড বাই 15 মিনিট ধরে আমাদের বলা ছিল যে প্রশ্নে 15 মিনিট ধরে চালনা করা হবে। তাহলে 15 মিনিট ধরে যদি আমরা চালনা করি,
আমাদের ইয়ের পরিমাণ কি, সরি 60 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমাদের এই অংশটুকু আমরা ক্যালকুলেট করি, অ্যাম্পিয়ার আসবে এখানে একক, এত ডিভাইডেড বাই 15 divided by 60 equal 622.27 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে গড় 662.27 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। দেখো তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু হিউজ, তাই না? তাহলে এই তড়িৎ প্রবাহকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অনেক কাজ করি। এই তড়িৎ প্রবাহ, এই যে আমরা হাইড্রোজেন ফুয়েল সেল যে রয়েছে, এটা ব্যবহার করে আমরা আমাদের যে এই একটা মহাকাশযান প্রেরণ করা হয়েছে, এটার নাম হচ্ছে গিয়ে, মহাকাশযানটার নাম হাইড্রোজেন কোষ ব্যবহার করে, এই হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করে একটা মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে, ভয়েজার। তোমরা হয়তো জেনে থাকবে ভয়েজারে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা হয়েছে। এবং রিসেন্টলি প্রায় এক বছর গত বছর, এটা সম্ভবত গত বছর জাপানে একটা ট্রেন চালু করা হয়েছে এই হাইড্রোজেন ফুয়েল সেল থেকে ব্যবহার করে। ঠিক আছে, এই হাইড্রোজেন ফুয়েল সেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে একটা ট্রেন চালু করা হয়েছে। হ্যাঁ, ওই ট্রেনে শুধুমাত্র হাইড্রোজেন রিজার্ভয়ার রয়েছে, হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার রয়েছে, ওইখান থেকে মেকানিজমের মাধ্যমে তারা বিদ্যুৎ উৎপাদন করে। হ্যাঁ, হাসনাত হক, সরি ইকলিল মনে হয় এটা, ঠিক আছে হয়েছে। তো এই হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করে জাপানের ট্রেনটার নাম আমি গত বছর শুনেছিলাম, প্রথম দিকে মার্চের দিকে, এরকম একটা সময় হবে। তো ওই ফুয়েল সেল ব্যবহার করে আমরা দেখো অনেক বড় বড় যান্ত্রিক ব্যবস্থায় কাজ করাতে পারছি কিন্তু, তাই না? এখন ফুয়েল সেলের দিকে কিন্তু এখন ফুয়েল সেলটাকে কিভাবে কম খরচে ব্যবহার করা যায় এবং হচ্ছে গিয়ে সার্বজনীন করে দেওয়া যায়, এর উপর কাজ করা হচ্ছে। এবং কিভাবে হাইড্রোজেনকে বিয়োজিত করে প্রোটন তৈরি করা, এখানে কিন্তু মূল কাজটাই হচ্ছে গিয়ে কি, প্রোটন তৈরি করা, তাই না? আমরা যে জ্বালানি ব্যবহার করি, প্রোটন তৈরি করতে পারলেই আমাদের কিন্তু ইলেকট্রন বের হয়ে গেল, এই ইলেকট্রনটাকে আমরা কাজে লাগাতে পারি। তাহলে কিভাবে একটা যৌগকে সহজে আয়নিত করে আমরা প্রোটন তৈরি করে যা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এর জন্য বিভিন্ন প্রভাবকের চিন্তা ভাবনা হচ্ছে যেন এটা করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ফুয়েল সেল আমরা পেলাম, ফুয়েল সেল থেকে অনেক বেশি মাত্রার বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তাই না? 15 মিনিটে দেখো এত অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ। বাসাবাড়িতে আমাদের বিদ্যুৎ ব্যবহার হয় কি 5 অ্যাম্পিয়ার থেকে 15 অ্যাম্পিয়ার পর্যন্ত, তাই না? এত অ্যাম্পিয়ারের বিদ্যুৎ ব্যবহার করা যায়। এবং তোমরা জানবে জাপানে আরও একটা কোম্পানি, জাপানের একটা পাওয়ার সাপ্লাই কোম্পানি টোকিওতে, তারা 11 মেগাওয়াট এর একটা মেগাওয়াট, সরি মেগা অ্যাম্পিয়ার হয়ে গেছে, মেগাওয়াট এর একটা বিদ্যুৎ পাওয়ার স্টেশন স্থাপন করেছে, যেটার ফুয়েল হচ্ছে গিয়ে 11 মেগাওয়াটের, খুবই কম। কিন্তু এই 11 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমরা প্রায় ওইখানে প্রায় 4,000 পরিবারের বাসা বাড়িতে আর কি বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, তো এই যে হাইড্রোজেন ফুয়েল সেল আমরা কেন ব্যবহার করব, হাইড্রোজেন ফুয়েল সেল সম্পর্কে আরেকটু যদি তোমাদের জানাই কিউরিসিটির জন্যে। আমাদের এখন
এখনকার মতো যে ইঞ্জিনগুলো ব্যবহার করি, আমরা জ্বালানি ব্যবহার করে আমরা কাজে রূপান্তর করার মতো শক্তি পাই, শক্তি পাওয়ার জন্য আমরা ব্যবহার করি, এরকম রয়েছে কয়লা থেকে আমরা যে ইঞ্জিন ব্যবহার করি, কয়লা ব্যবহার করে ইঞ্জিন কাজ করা হয়, যেগুলো বিদ্যুৎ উৎপাদন করে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করে। এখানে আমরা যে পরিমাণ রিসোর্স দেই এর মাত্র 40% বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। ঠিক আছে, আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এগুলা থেকে আমরা মাত্র 40% কাজে লাগানোর মতো শক্তি পেতে পারি। ঠিক আছে, এরপর আমরা অন্য আরও একটা ইঞ্জিন যদি চিন্তা করি, আমরা আছে গ্যাসোলিন বা ডিজেল ইঞ্জিন, ডিজেল, আচ্ছা আমার ইংলিশ স্পেলিংটা আসছে না, ডিজেল ইঞ্জিন সর্বোচ্চ এখন পর্যন্ত যে বেশি কার্যক্ষম ইঞ্জিন রয়েছে এর মধ্যে ডিজেল ইঞ্জিনটাই বহুল ব্যবহৃত এবং এর কর্মদক্ষতা অনেক বেশি। ঠিক আছে, ডিজেল ইঞ্জিন থেকে সর্বোচ্চ 60%, 56%, আমরা আপাতত বলি 60% রাসায়নিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে। বুঝছি, কিন্তু তাহলে আমাদের হাইড্রোজেন ফুয়েল সেল এর কর্মদক্ষতা কেমন? এর কর্মদক্ষতা হচ্ছে 75%। এই ফুয়েল সেল থেকে আমরা হিউজ পরিমাণে কর্মদক্ষতা অর্জন করতে পারি। হাইড্রোজেন ফুয়েল সেল এটা কিন্তু হচ্ছে গিয়ে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা বা কাজে ব্যবহার করা যায় এরকম শক্তিতে উৎপাদন করার মতো। হ্যাঁ, থ্যাংক ইউ ইকলিল। তো ফুয়েল সেল 75% পর্যন্ত বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারছে, তাই তাহলে আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলটা কিন্তু অত্যন্ত লাভজনক। হ্যাঁ, কারণ রিসোর্স আমাদের অপচয় কম হবে। ঠিক আছে, এখন আমরা যদি চিন্তা করি আমরা কোন জ্বালানি হিসেবে ব্যবহার করব, আমাদের হাইড্রোজেন ফুয়েল সেল যেটা, এটা হচ্ছে মাছ গ্রিনার, গ্রিন কেমিস্ট্রি বা তোমরা গ্রিন টেকনোলজি নামে তোমরা যে বিষয়টা আপাতত শুনেছ, হয়তো শুনে থাকবে, নাহলে আমাদের বইয়ের মধ্যে আছে। তো গ্রিন কেমিস্ট্রির মূল কথাই হচ্ছে গিয়ে যত ওয়েস্টেজ কম করা যায়, কোনো একটা উৎপাদ তৈরি করার সময় যেন ওয়েস্টেজ যত কম হবে এবং যত ইফিসিয়েন্ট হবে সেটা হচ্ছে তত বেশি গ্রিন। হ্যাঁ, সবুজ রসায়ন আমরা পড়েছি হয়তো। তাহলে এখানে ফুয়েল সেলে আমাদের কিন্তু মাছ গ্রিনার, আমাদের যে ডিজেল ইঞ্জিন যদি বলি বা হচ্ছে গিয়ে কোল ভিত্তিক ইঞ্জিন যেগুলো আছে এগুলো কিন্তু কর্মদক্ষতা অনেক কম, তাই না? এখানে ওয়েস্টেজও বেশি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এখানে। আমাদের ফুয়েল সেলে আমরা দেখলাম আমাদের ফুয়েল সেলে কিন্তু এই ডিরেক্ট মিথানল ফুয়েল সেল যেটা, এটাতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা মিনিমাইজ করতে পারি এখান থেকে আমরা অ্যালকালি ব্যবহার করে, যেমন এখানে আমরা দেখিয়েছিলাম, আমি আর লিখছি না এখন। হ্যাঁ, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুন ব্যবহার করে এটা ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তর করতে পারি। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে না, বাতাসে এনভায়রনমেন্টে ছড়িয়ে যাচ্ছে যে এরকম কোনো কার্বন ডাইঅক্সাইড নেই। হ্যাঁ, এখানে দেখো পানি তৈরি হচ্ছে, পানি তো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, পরিবেশের জন্য এটা ভালো, তাই না? এখানেও যেটা তৈরি হচ্ছে পানি তৈরি হচ্ছে, এটাকে আমরা বের করে প্রসেস করতে পারি এখান থেকে, যেটা কার্বন ডাইঅক্সাইডটা বের হয়। ঠিক আছে, তাহলে আমাদের এটা মাছ গ্রিনার যে কথাটা ছিল এখানে এটার জন্যই প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা
তাহলে আমাদের অধ্যায় ভিত্তিক যে জ্ঞান আমাদের ছিল, অধ্যায় ভিত্তিক জ্ঞান, এটা আমরা মোটামুটি শেষ করলাম। অর্থাৎ আমাদের তড়িৎ রসায়ন অধ্যায় আলোচনা, পাঠের অধ্যায় শেষ, আলোচনা, পাঠের আলোচনা যা ছিল তা শেষ। এখন আমরা একটু একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি হয়তো বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু এখানে একটু কথাগুলো একটু বেশি হয়ে গেল। যাই হোক, আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা আরও প্রশ্ন আছে, এগুলো হয়তো তোমরা নিজেরাই বাসায় চেষ্টা করলে পারবে। আর আমাদের ক্লাসের কার্যক্রম তো রয়েছে, সামনের দিন থেকে আমরা অর্থনৈতিক রসায়ন শুরু করব কিনা আরেকটা ক্লাস নিব এখানে। আচ্ছা, 5 নম্বর অধ্যায় তো তেমন বেশি বড় টপিক নেই। আচ্ছা, ওইদিকে আমরা একটুখানি 5 নম্বর অধ্যায়ে কম আলোচনা করব প্রয়োজনে। এই অধ্যায়টা থেকে আমরা আগামী দিনও বোর্ড কোশ্চেন সমাধান করব, ঠিক আছে? আজকে আমরা বোর্ড কোশ্চেন সমাধান করব, কিন্তু আগামী দিনও আমরা বোর্ড কোশ্চেন সমাধান করব। আজকে আমি একটা বোর্ড কোশ্চেন সমাধান করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমি একটু বই বের করে দেখাই তোমাদের। হ্যাঁ, নুরুন নবী, আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ সৃজনশীল প্রশ্ন তোমাদের ধরতে পারা এবং হচ্ছে গিয়ে লেখা, এগুলোতে ঝামেলা হয়, যার জন্য আজকের ক্লাসে একটা সৃজনশীল নিয়ে অল্প একটু আলোচনা করব, করে সামনের দিন আরও কয়েকটা সৃজনশীল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ধন্যবাদ নুরুন নবী। এখানে 2017 সালের একটা প্রশ্ন, এবং এখানে রাজশাহী, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, অনেক জায়গায় এসেছে। প্রশ্নটা একটু যদি আমি বলি, এখানে দেয়া আছে ম্যাঙ্গানিজ 2+, অর্থাৎ জারণ, প্রমাণ জারণ বিভব ম্যাঙ্গানিজের দেয়া আছে 1.18 ভোল্ট, এবং অ্যালুমিনিয়ামের দেয়া আছে 1.66 ভোল্ট দেয়া আছে উদ্দীপক এটা। এবং এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা হচ্ছে গিয়ে কি, ম্যাঙ্গানিজ সালফেট দেয়া আছে দ্রবণে, পাত্রের ভিতরে, এবং পাত্রটা বলেছে অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি পাত্র। তাহলে আমাদের উদ্দীপক হয়ে গেল। এখন আমরা প্রশ্ন করি, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আমাদের জানা আছে যে হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করতে হয়, এবং 1 মোলার ঘনমাত্রার হচ্ছে গিয়ে কি, আমরা HCl ব্যবহার করি। প্লাটিনাম গুড়ার আস্তরণযুক্ত প্লাটিনাম ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, যার বিভব হচ্ছে কত, 0 ভোল্ট ধরে নেওয়া হচ্ছে। তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন? তোমরা জানো তড়িৎ রাসায়নিক কোষে আমরা লবণ সেতু ব্যবহার করি। কেন ব্যবহার করি? এটার কারণ হচ্ছে উভয় পাশে যেন আয়নের ভারসাম্য বজায় থাকে। আয়নের ভারসাম্য, বিদ্যুৎ, আমি যখন লবণ সেতু পড়িয়েছি তখন হয়তো তোমাদের বলেছিলাম, তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে কিছুক্ষণ তড়িৎ উৎপন্ন করার পর এক পাশে পজিটিভ চার্জ বেড়ে যায়, কোন পাশে, অ্যানোড প্রান্তে পজিটিভ চার্জ বেড়ে যায় অ্যানোড প্রান্তে, আর ক্যাথোড প্রান্তে আমাদের নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যেতে থাকে। তখন এখানে চার্জের ভারসাম্য যদি বজায় না রাখা হয়, তাহলে কিছুক্ষণ পর বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। তাই এখানে আমরা লবণ সেতু ব্যবহার করি। সেই লবণ সেতু থেকে চার্জ সাপ্লাই হয়, যেখানে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে সেখানে নেগেটিভ চার্জ সাপ্লাই হয়, আর যেখানে নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে এখানে পজিটিভ চার্জ সাপ্লাই দেয়া হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে এটার উত্তর। 2 নম্বরের গ, উদ্দীপকের অ্যালুমিনিয়াম পাত্রে সংঘটিত কোষ বিক্রিয়া লিখো। কোষ বিক্রিয়া হচ্ছে, যেহেতু এখানে একটা পাত্র দেয়া আছে এবং একটা দ্রবণ দেয়া আছে, তাহলে এখানে কোষ কি হলো? উত্তর হচ্ছে হ্যাঁ, এখানে কোষ হয়েছে। এই ধরনের কোষকে আমরা বলি লোকাল সেল। হ্যাঁ,
লোকাল সেল, কিন্তু আমাদের একবারে স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী সেলটা হয়নি। এদের মধ্যে তড়িৎ বিভবের পার্থক্য রয়েছে এবং অ্যালুমিনিয়াম ধাতু যদি বিক্রিয়া হয় তাহলে ম্যাঙ্গানিজ 2+ রয়েছে, ম্যাঙ্গানিজ 2+ অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি তৈরি হবে, অ্যালুমিনিয়াম 3+ হবে, ম্যাঙ্গানিজ 2+ থেকে ম্যাঙ্গানিজ হবে, তাই না? এখানে আমরা কোষ বিক্রিয়াটা লিখব। কোষ বিক্রিয়া কি? অ্যানোড হিসেবে লিখব। অ্যানোডে কে হিসেবে আছে? অ্যানোড হিসেবে আছে আমাদের অ্যালুমিনিয়াম, ক্যাথোড হিসেবে রয়েছে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, তাহলে এদের বিক্রিয়াটা তোমরা লিখবে। শুধুমাত্র কোষ বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া লিখবে, ক্যাথোড বিক্রিয়া লিখবে, লিখে মোট বিক্রিয়াটা যোগ করবে। যোগ করলে আমাদের এটা হয়ে গেল। এবং ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের উল্লেখিত পাত্রটি কিছুদিন পর ছিদ্র হয়ে যাবে কি না বিশ্লেষণ করো। যেহেতু আমাদের অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া রয়েছে, আমরা জেনে গেছি, আমাদের একটা সূত্র জানা আছে যে ই সেল ইকুয়াল ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড রিডাকশন পটেনশিয়াল। এগুলো এখানে কিন্তু অক্সিডেশন পটেনশিয়াল সবগুলোর দেয়া আছে, তাহলে আমাদের রিডাকশন পটেনশিয়ালে কনভার্ট করতে হবে -1 দিয়ে গুণ করে। হ্যাঁ, তাহলে আমাদের ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড করব। এখন অ্যানোডকে আমি বলে দিয়েছিলাম যে পাত্র যে ধাতুর তৈরি হয় সেই ধাতুটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। কি বলেছিলাম? যে পাত্র যে ধাতুর তৈরি সেই ধাতুটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। অ্যানোড হিসেবে ব্যবহার করার মাধ্যমে আমাদের এখানে যে মানগুলো দেয়া আছে এই মানগুলো আমরা ব্যবহার করে দেখব। ই সেলের মান যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে এবং পাত্র আস্তে আস্তে ক্ষয় যাবে। ক্ষয় যাওয়ার মাধ্যমে পাত্রটা ছিদ্র হয়ে যাবে। যদি তোমাদের নেগেটিভ ভ্যালু আসে তাহলে ক্ষয় হবে না, অর্থাৎ রাখা যাবে, পাত্র ছিদ্র হবে না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। ঠিক আছে, তো তোমরা যারা এতক্ষণ ক্লাস করলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা বিভিন্ন প্রশ্ন করেছো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হ্যাঁ মুনতাসির, এটা ছিদ্র হয়ে যাবে। প্রশ্নের যে মানগুলো দেয়া আছে অ্যালুমিনিয়ামের মান অনেক বেশি থাকে, এটা ছিদ্র হয়ে যাবে। থ্যাংক ইউ। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করো, আর হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে আমরা হচ্ছে গিয়ে প্রশ্ন নিয়ে দুই একটা কথা আগামী দিন এই অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।